নমস্কার, দ্য ওয়ালে আপনাদের স্বাগত। আজকের ভিডিও শুরুতেই বাংলাদেশের নতুন মন্ত্রিসভা, নতুন সরকার তারেক রহমানের নেতৃত্বে যে মন্ত্রিসভা মঙ্গলবার বিকেলে শপথ নিয়েছে, সেই মন্ত্রিসভা এবং বাংলাদেশের নাগরিকদের প্রত্যেককে এই শুভক্ষণে শুভেচ্ছা জানাই, অভিনন্দন জানাই দ্য ওয়ালের তরফ থেকে এবং আমার ব্যক্তিগত তরফ থেকে অভিনন্দন। তারেক রহমান মানে তার নতুন টিম আজকে ঘোষণা করেছেন 50 সদস্যের প্রধানমন্ত্রীকে নিয়ে 50 সদস্যের মন্ত্রিসভা, অর্থাৎ 49 জন তার অধীনে মন্ত্রী হিসেবে কাজ করবেন। এই মন্ত্রিসভা নিয়ে আজকে খানিকটা আলোকপাত করতে চাই। এখনো পর্যন্ত আমি যতজনের সঙ্গে কথা বলেছি বাংলাদেশে, তাদের অধিকাংশের মত হচ্ছে যে এই মন্ত্রিসভা কিন্তু একটু অভিনব মন্ত্রিসভা। তারা বলছেন যে এই মন্ত্রিসভাতে যেমন অভিজ্ঞ মানুষদের, প্রবীণদের একটা গুরুত্বপূর্ণ মন্ত্রকে দায়িত্ব দেওয়া হয়েছে, তেমনি একইভাবে এই মন্ত্রিসভাতে একেবারে নতুন মুখ বা কিছু কিছু ক্ষেত্রে একেবারে নবীন নেতা, তাদেরকেও স্থান দেওয়া হয়েছে। তারেক রহমানের মন্ত্রিসভায় যে 25 জন পূর্ণমন্ত্রী আছেন, তাদের মধ্যে 9 জন যারা খালেদা জিয়া অর্থাৎ তারেক জিয়ার মা খালেদা জিয়ার মন্ত্রিসভায়, 3টি মন্ত্রিসভাতে তারা মন্ত্রী হিসেবে কাজের অভিজ্ঞতা তাদের আছে। মনে রাখতে হবে যে খালেদা জিয়ার সরকার 2021 থেকে 2026 এটাই ছিল খালেদা জিয়ার তৃতীয় সরকারের মেয়াদ। তারপর মাঝখানে 2 দশক পেরিয়ে গিয়েছে, পদ্মা, মেঘনা, যমুনা দিয়ে অনেক জল গড়িয়ে গিয়েছে, বাংলাদেশ অনেক বদলে গিয়েছে। যারা সেই দিনের নবীন তারা এখন প্রৌঢ়, তাদের কেউ কেউ সেদিন যারা প্রৌঢ় তারা এখন অনেকেই বৃদ্ধ। ফলে এই যে বাস্তবতা, অর্থাৎ দলের নেতৃত্বে এজ প্রোফাইল অর্থাৎ বয়সটাকে একটা বিরাট বড় কনসিডারেশনের মধ্যে নেওয়া হয়েছে, বিবেচনার মধ্যে নেওয়া হয়েছে, যাতে একটা এফিশিয়েন্ট গভর্নেন্স এইটা এনশিওর করা যায়, অর্থাৎ সুশাসন এনশিওর করা। এবং এই সুশাসনের মধ্যে একটি বিষয় হচ্ছে যে নতুন ভাবনা নিয়ে আসা, বর্তমান পৃথিবীর সঙ্গে তাল মিলিয়ে চলা, উন্নয়নের নতুন নতুন ভাবনা নিয়ে আসা এবং সার্ভিস ডেলিভারি অর্থাৎ মানুষের কাছে দ্রুত পরিষেবা পৌঁছে দেওয়া। এই বিষয়গুলো কিন্তু এখন সময়ের দাবি। এই সময়ের দাবিকে বিবেচনায় রেখে এই মন্ত্রিসভাটি গঠিত হয়েছে বলে মনে হয়। স্বয়ং তারেক রহমান নিজেও কিন্তু এই মন্ত্রিসভায় নবীন মুখ। শুধু তাই নয়, তিনি এবারই প্রথম নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করেছেন। এর আগে বাংলাদেশে কোনো নির্বাচনে তিনি প্রতিদ্বন্দ্বিতা করেননি। ফলে তারেক রহমান প্রধানমন্ত্রী, তিনিই নবীন এবং তার অধীনে যারা কাজ করবেন তার মধ্যে 9 জন আছেন যারা খালেদা জিয়ার সঙ্গে কাজ করেছেন, অর্থাৎ তিনি তাদের অভিজ্ঞতাকে কাজে লাগাতে চান। যেমন মির্জা ফখরুল ইসলাম আলমগীর, বিএনপির মহাসচিব, অত্যন্ত সজ্জন একজন ব্যক্তি, তাকে রাখা হয়েছে। তার মতো এরকম বেশ কয়েকজন প্রবীণ আছেন। কিন্তু গুরুত্বপূর্ণ হচ্ছে যে 25 জন পূর্ণমন্ত্রীর মধ্যে 16 জন তারা কিন্তু নবীন অর্থাৎ নতুন মুখ। তারা অতীতে কখনো মন্ত্রিত্ব করেননি বাংলাদেশে। এমনকি প্রতিমন্ত্রী হিসেবে যে 24 জনকে নিয়োগ দেওয়া হয়েছে, শপথ নিয়েছেন যারা আজকে, তাদের মধ্যেও কিন্তু সকলেই নবীন, অর্থাৎ তারা কখনো আগে বাংলাদেশে মন্ত্রিত্ব করেননি। কয়েকজনের প্রশাসনিক নানান পদে কাজ করার খানিকটা অভিজ্ঞতা আছে, কিন্তু মন্ত্রিত্ব বা মন্ত্রণালয় চালানো এই অভিজ্ঞতা নেই। আমি অনেকের সঙ্গে বাংলাদেশে কথা বলেছি, তারা বলছেন যে এই রকম মন্ত্রিসভা কিন্তু বাংলাদেশে অতীতে কখনো হয়নি, যে এইভাবে একটা ভারসাম্য রক্ষা করা। এটা এই জন্যে করা হয়েছে বলে মনে হয় যে যেহেতু 2 দশক পর সরকার গড়া হচ্ছে, ফলে বয়সের বিষয়টি এখানে বিরাট গুরুত্বপূর্ণ একটা ভূমিকা পালন করেছে। এবং এই মন্ত্রিসভাতে স্থান পেয়েছেন বিএনপির যে 2টি গুরুত্বপূর্ণ অঙ্গদল অর্থাৎ যুব দল এবং ছাত্র দল, তাদের বর্তমান নেতৃত্ব এবং সাবেক নেতৃত্ব, অর্থাৎ যারা এখন তরুণ যুবক নন, হয়তো কেউ কেউ প্রৌঢ়, তাদেরকেও এই মন্ত্রিসভায় নেওয়া হয়েছে। ফলে এই মন্ত্রিসভা একটা প্রবীণ, নবীন, তরুণ এই সব মিলিয়ে একটা কিন্তু সুন্দর ভারসাম্য রক্ষা করা হয়েছে। যেটা আমি বলছিলাম যে তারেক জিয়া এক নতুন বাংলাদেশ গড়ার কথা বলেছেন এবং সেই বাংলাদেশ গড়তে গেলে পরে সার্ভিস অর্থাৎ পরিষেবা খুব দ্রুত দিতে হবে। তিনি বিভিন্ন সময় বলেছেন, নির্বাচনী প্রচারেও বলেছেন যে খুব মেগা প্রকল্প তার কল্পনায় নেই। তিনি বরং ছোট ছোট ভাবে ছোট ছোট উন্নয়ন প্রকল্প দিয়ে অনেক বেশি মানুষের কাছে পরিষেবা পৌঁছে দিতে চান। যদি তাই করতে হয়, তাহলে যেমন অভিজ্ঞতা দরকার তেমনি তারুণ্যও দরকার। স্বভাবতই তিনি এইভাবে একটি মন্ত্রিসভা গড়েছেন।
তার মন্ত্রিসভাতে কিছু মানুষকে নিয়ে, কিছু মন্ত্রীকে নিয়ে আলোচনা হচ্ছে। তার মধ্যে অবশ্যই খলিলুর রহমানকে কয়েক মাস আগেও খলিলুর রহমান অন্তর্বর্তী সরকারের যখন নিরাপত্তা উপদেষ্টার দায়িত্ব পালন করছিলেন, তখন বিএনপি বারে বারে কিন্তু তার পদত্যাগ চেয়েছিল, এবং পদত্যাগ চাওয়ার কারণটিও খুব অদ্ভুত, যে তারা বলেছিল যে এই ব্যক্তির নাগরিকত্ব নিয়ে সংশয় সন্দেহ আছে, সেইটা স্পষ্ট হতে হবে। কারণ বলা হচ্ছিল যে ইনি মার্কিন নাগরিক, ইনি কি করে বাংলাদেশের নিরাপত্তা উপদেষ্টা থাকতে পারেন, এবং তার ফলে বাংলাদেশের সার্বভৌমত্ব, সুরক্ষা, এই বিষয়গুলি, নিরাপত্তা, এই বিষয়গুলি বিঘ্ন হচ্ছে। একেবারে বিএনপি দলগতভাবে মির্জা ফখরুল ইসলাম আলমগীর এবং সালাউদ্দিন আহমেদের মতো শীর্ষ নেতৃত্ব, তারা মোহাম্মদ ইউনূসের সঙ্গে দেখা করে এই খলিলুর রহমানের পদত্যাগ দাবি করেছিলেন। সেই খলিলুর রহমান এখন কিন্তু শুধুমাত্র মন্ত্রী হয়েছেন তাই নন, তিনি টেকনোক্র্যাট কোটায় মন্ত্রী হয়েছেন, অর্থাৎ তিনি নির্বাচিত নন। বাংলাদেশে এই একটা সাংবিধানিক বিধান আছে যে 10% মন্ত্রী করা যায় টেকনোক্র্যাট কোটায়। এই টেকনোক্র্যাট কোটায় খলিলুর রহমান মন্ত্রী হয়েছেন, কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ মন্ত্রকের, সেটি হচ্ছে যে তিনি বাংলাদেশের বিদেশ মন্ত্রী হয়েছেন। ফলে এমন একজন ব্যক্তি যাকে কয়েক মাস আগেও বিএনপি যার নাগরিকত্ব নিয়ে সংশয় প্রকাশ করত, তিনি হয়েছেন বাংলাদেশের বিদেশ মন্ত্রী। ফলে এটা স্বাভাবিকভাবেই আলোচনা। এখন কেন তাকে করা হলো না, যেটা মনে হয় যে বিদেশ মন্ত্রী এমন একজনকে করা হয়েছে, আমার ধারণা যে জিও পলিটিক্যাল কারণ, যেটাকে আমরা বলি ভূ রাজনীতির বিষয়। এই ভূ রাজনীতিতে এখন বাংলাদেশকে ঘিরে বাংলাদেশ, ভারত, পাকিস্তান, মিয়ানমার, চায়না, শ্রীলঙ্কা, এই যে নেপাল, ভুটান, এবং সেখানে আমেরিকার যে ইন্টারেস্ট, চায়নার যে উৎসাহ, কৌতূহল, এই সব কিছুকে বিবেচনায় রেখে যে বিষয়টি আসছে যে এমন একজনকে বিদেশমন্ত্রী করা হয়েছে যিনি শুধুমাত্র দ্বিপাক্ষিক সম্পর্কের উন্নয়নের বিষয়টি দেখবেন না, সেই প্রতিটি বিষয়ে তিনি দেশের সুরক্ষাকে নিশ্চিত করার চেষ্টা করবেন। অর্থাৎ এমন কোনো চুক্তি, এমন কোনো বোঝাপড়ায় বাংলাদেশ যাবে না, তারেক রহমানের সরকার যাবে না, যেখান থেকে বাংলাদেশের নিরাপত্তা, সুরক্ষা ঝুঁকির মুখে পড়তে পারে। কারণ খলিলুর রহমান হচ্ছে মূলত, তিনি হচ্ছেন একজন সুরক্ষা উপদেষ্টা, নিরাপত্তা উপদেষ্টা, এবং জাতীয় নিরাপত্তা উপদেষ্টা হিসেবে মোহাম্মদ ইউনূসের উপদেষ্টা মণ্ডলীতে গুরুত্বপূর্ণ, মানে ক্যাবিনেট মন্ত্রী হিসেবে তিনি দায়িত্ব পালন করছিলেন। তিনি এই মন্ত্রিসভায় স্থান পেয়েছেন। এখন স্বরাষ্ট্রমন্ত্রী করা হয়েছে এমন একজনকে, তিনিও একজন স্বচ্ছ ভাবমূর্তির মানুষ, অত্যন্ত সজ্জন ব্যক্তি, সালাউদ্দিন আহমেদ। তার একটা বিরাট জনপ্রিয়তা আছে, তিনি বাংলাদেশের কক্সবাজার এলাকা থেকে পুনর্নির্বাচিত হয়েছেন, অত্যন্ত জনপ্রিয় একজন রাজনীতিবিদ। এরকম অনেক, মির্জা ফখরুল ইসলাম আলমগীর বাংলাদেশের অত্যন্ত সজ্জন, স্বচ্ছ ভাবমূর্তির নেতা, এ নিয়ে কোনো সন্দেহ নেই। বারে বারেই তার কথা আসে, যে এমনকি এটাও আলোচনায় আছে যে হয়তো আগামী দিনে তিনি বাংলাদেশের রাষ্ট্রপতিও হতে পারেন। তাকে যে দপ্তরটি দেওয়া হয়েছে, অর্থাৎ মানে সমবায় এবং স্থানীয় সরকার বিষয়ক মন্ত্রক, এটা সাধারণভাবে খুব একটা গ্ল্যামার নেই, কিন্তু এই দপ্তর, এই মন্ত্রকটির বাংলাদেশের রাজনীতিতে কিন্তু এর রাজনৈতিক গুরুত্ব বেশি। তার কারণ এটা উপজেলা প্রশাসন এবং নগর প্রশাসন, অর্থাৎ কর্পোরেশন, মিউনিসিপ্যালিটি, এই সমস্ত কিছু, এবং তাদের উন্নয়ন পরিকল্পনা, তাদের পরিষেবা প্রদানের কাজ, এগুলি এই মন্ত্রক দেখে। ফলে সব মিলিয়ে যে মন্ত্রিসভাটি হয়েছে, আবার দেখা যাচ্ছে যে সংখ্যালঘু সম্প্রদায়ের দুজনকে নেওয়া হয়েছে। নিতাই রায়চৌধুরী বাংলাদেশের খুব নামকরা আইনজীবী, তার পুত্র বাংলাদেশ সুপ্রিম কোর্টের বিচারপতি, তিনি এই মন্ত্রকে সংস্কৃতি মন্ত্রীর দায়িত্ব পেয়েছেন, সংস্কৃতি মন্ত্রকের দায়িত্ব পেয়েছেন নিতাই রায়চৌধুরী। তিনি ছাত্র জীবনে বাম রাজনীতি করতেন এবং সংস্কৃতি অঙ্গনের সঙ্গে তার একটা দীর্ঘ যোগাযোগ আছে, যদিও তিনি পেশায় আইনজীবী। এই মন্ত্রিসভাতে বেশ কয়েকজন, আমি আগে একাধিক ভিডিওতে বলেছি যে বিএনপি এমন একটা রাজনৈতিক দল যেখানে বামপন্থীরা আছে, অতি বামপন্থীরা আছে, চীনপন্থীরা আছে, ভারতপন্থীরা আছে, পাকিস্তানপন্থীরা আছে, এমনকি খানিকটা কট্টর ইসলামপন্থী লোকজনও কিন্তু আছেন। এই যে একটা দল, সেই দলের মন্ত্রিসভা কেমন হবে, এইটা নিয়ে একটা চর্চা ছিল।
একটা মহল বলছে, আমি বিভিন্ন জনের সঙ্গে কথা বলেছি, কয়েকজন আরেকটা পয়েন্ট বলছে যে এই মন্ত্রিসভাতে একটা বড় অংশ আছে যারা জামায়াতে ইসলামী রাজনীতির বিরোধী, এবং তারা মূলত ছাত্র এবং যুব নেতৃত্ব থেকে আনা হয়েছে তাদেরকে। তার কারণ এবারে যে বাংলাদেশের যে নির্বাচনটি হয়েছে সেখানে বিএনপি যেমন বিপুল ভোটে জয়ী হয়েছে, তেমনি আবার এটাও ঠিক যে 18 থেকে 1 লাফে 68টি আসন পেয়ে গিয়েছে জামায়াত ইসলামী, এবং শুধু তাই নয়, তাদের 12% ভোট ছিল, সেই ভোট প্রাপ্তির হার এখন বেড়ে হয়েছে 31%। ফলে জামায়াত ইসলামী যারা কট্টর ইসলাম পন্থায় বিশ্বাস করে, ইসলামিক শাসন কায়েম করার দাবিতে আন্দোলন করে, রাজনীতি করে, এইরকম একটা দল বাংলাদেশের সংসদে বিএনপিকে মোকাবিলা করতে হবে, তারেক রহমানকে মোকাবিলা করতে হবে। শুধু তাই নয়, যেহেতু তারা প্রচুর পরিমাণে ভোট পেয়েছে, অনেক আসন পেয়েছে, ফলে মাঠে ময়দানেও কিন্তু জামাতের সঙ্গে বিএনপির একটা সংঘাতের পরিস্থিতি তৈরি হওয়া অসম্ভব নয়। ফলে মন্ত্রিসভাতে কিন্তু দেখা যাচ্ছে যে জামাতের রাজনীতির বিরোধী, অতীতে বিএনপির সঙ্গে জামাতের বোঝাপড়া ছিল, কিন্তু সেই বোঝাপড়া কাটিয়ে এখন বিএনপিতে যারা জামাতের বিরুদ্ধে যাদের কঠোর অবস্থান আছে, এরকম বেশ কয়েকজনকে এই মন্ত্রিসভায় নেওয়া হয়েছে। কিছু মন্ত্রী আছেন যারা ছাত্র জীবনে একটু চীনপন্থী ছিলেন, তারাও এই মন্ত্রিসভাতে আছেন। ভারতের সঙ্গে সুসম্পর্ক রেখে চলেন এমন বেশ কয়েকজন কিন্তু এই মন্ত্রিসভাতে স্থান পেয়েছেন। ফলে সব মিলিয়ে মন্ত্রিসভাটি এমনভাবে গড়া হয়েছে যেটা কিন্তু সত্যি বাংলাদেশে একটা বড় আলোচনার সূত্রপাত করেছে, যে তারেক রহমান তিনি এই প্রথম সরকার গড়লেন, এই প্রথম তিনি নির্বাচনে নির্বাচিত হয়ে এলেন, এবং তার মা বেঁচে নেই, কিছুদিন আগে তিনি প্রয়াত হয়েছেন। ফলে তাকে মায়ের সঙ্গে কাজ করা নেতাদের সঙ্গে আলাপ আলোচনা করে মন্ত্রিসভা গড়তে হয়েছে। ফলে সেখানে বোঝা যাচ্ছে যে তিনি কিন্তু এখনো পর্যন্ত বলা যায়, এটা একেবারেই প্রাথমিক বক্তব্য, তার কারণ গোটা মন্ত্রিসভার কোথায় কে কিভাবে আছেন সবটা বিশ্লেষণ এত দ্রুত সম্ভব নয়। কিন্তু প্রাথমিকভাবে আমি যে প্রতিক্রিয়াগুলো পেয়েছি সেগুলো খানিকটা ইতিবাচক, যে এই মন্ত্রিসভাটি মোটের ওপর ভালো হয়েছে এবং একটা কর্মমুখী মন্ত্রিসভা করার চেষ্টা হয়েছে যাতে সরকার পারফর্ম করে। তার কারণ এখন সরকারকে সবাই পারফরমেন্স দিয়ে বিচার করে, এখন খুব যে নীতি আদর্শ দিয়ে ভোট হয় তা নয়। এটা ভারতের ক্ষেত্রেও সত্যি যে সেই সরকারগুলি টিকে যাচ্ছে যারা ভালো পারফর্ম করতে পারছে। তারেক রহমান সম্ভবত এই ভাবনা থেকে মন্ত্রিসভা গড়েছেন যে তার মন্ত্রিসভা যেন সক্রিয় থাকে, মন্ত্রীরা যেন দ্রুততার সঙ্গে পদক্ষেপ করে, দ্রুততার সঙ্গে সিদ্ধান্ত নেন এবং সেগুলি বাস্তবায়ন করেন। আরেকটি বড় গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে যে এই মন্ত্রিসভাতে যারা স্থান পেয়েছেন তাদের কারো বিরুদ্ধেই, অন্তত অধিকাংশ তো বটেই, এমনকি 90-95% যাদের বিরুদ্ধে যারা কিন্তু মোটের ওপর একটা স্বচ্ছ ভাবমূর্তি আছে, অর্থাৎ অতীতে কোনো দুর্নীতি, কোনো অপকর্মে বা যেটাকে বলা হয় যে বিতর্কিত ব্যক্তিত্ব, বিতর্কিত নেতা, এই রকমটি কিন্তু এই মন্ত্রিসভাতে তেমন কেউ নেই। আমি অন্তত প্রাথমিকভাবে যা খবরাখবর বাংলাদেশ থেকে পেয়েছি, ঢাকা থেকে পেয়েছি আমার পরিচিতরা, তারা কিন্তু বলছেন যে এটাও এই মন্ত্রিসভার একটা দিক, যে এই মন্ত্রিসভাতে সেই অর্থে আমরা যাদেরকে বলি দাগি নেতা, সেই বা টেন্টেড নেতা, সেই তারা কিন্তু কেউ নেই। এবারে নির্বাচনে কয়েক মাস আগে জেল থেকে মুক্তি পেয়েছিলেন, ফাঁসির আসামি ছিলেন তিনি, লুৎফুজ্জামান বাবর, যিনি 2001 থেকে 2006 খালেদা জিয়ার মন্ত্রিসভার স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী ছিলেন। তার বিরুদ্ধে 2টি গুরুতর অপরাধে যুক্ত থাকার অভিযোগ ছিল এবং মামলা ছিল, এবং নিম্ন আদালতে তার সাজাও হয়েছিল, এমনকি হাইকোর্ট সুপ্রিম কোর্টও তার ফাঁসির সাজা কনফার্ম হয়েছিল। সেটি হচ্ছে যে আপনাদের মনে থাকবে 2004 সালে চট্টগ্রামে যে 10 ট্রাক অস্ত্র পাওয়া গিয়েছিল, যে বলা হয় যে অস্ত্রগুলো চায়না থেকে এসেছিল এবং যেগুলি চট্টগ্রামের পার্বত্য চট্টগ্রাম দিয়ে যেগুলি ভারতের উত্তর পূর্বে যে বিচ্ছিন্নতাবাদী জঙ্গি সংগঠনগুলি আছে তাদেরকে পাঠানোর চেষ্টা হচ্ছিল, এবং সেই কাজের সঙ্গে একেবারে সরাসরি যুক্ত ছিলেন লুৎফুজ্জামান বাবর, এইটা অভিযোগ ছিল, এবং এই অপরাধে তার বিরুদ্ধে তার যাবজ্জীবন সাজা হয়েছিল। আবার 2004-তেই 21শে আগস্ট শেখ হাসিনা তৎকালীন বিরোধী নেত্রী, তার ওপর যে তার সমাবেশের ওপর যে গ্রেনেড হামলা হয়েছিল, যেখানে বাংলাদেশের একজন জনপ্রিয়, আওয়ামী লীগের একজন জনপ্রিয় নেত্রী মারা গিয়েছিলেন,
অল্পের জন্য শেখ হাসিনা বেঁচে যান এবং তার একটা কানের শ্রবণ শক্তি চলে গিয়েছে। সেই ঘটনাতেও কিন্তু লুৎফুজ্জামান বাবরের মৃত্যুদণ্ডের সাজা হয়েছিল। এগুলি সবই বিগত কয়েক মাস অন্তর্বর্তী সরকারের সময়তে সেগুলি সবই প্রত্যাহার হয়েছে এবং বাবর ফাইনালি নির্দোষ ঘোষিত হয়ে তিনি মুক্ত হয়েছেন এবং এই নির্বাচনে তিনি জিতেও এসছেন। এবং এই নির্বাচনের আগে মানে বলা চলে যে বাবর ছিলেন একেবারে একজন হিরো। বিশেষ করে তিনি যেদিন মানে জেলখানা থেকে বেরোলেন সেদিন একটা বিশাল জনতা তাকে একটা শোভাযাত্রা করে তার মানে নির্বাচনী কেন্দ্রে এবং বাড়িতে নিয়ে যায়। ফলে তিনি ছিলেন বিএনপির অনেকের চোখেই হিরো। কিন্তু দেখা গেল যে এই হিরো লুৎফুজ্জামান বাবর তিনি কিন্তু তারেক রহমানের প্রথম মন্ত্রিসভাতে তার স্থান হয়নি। ফলে একটা বোঝা যাচ্ছে যে তারেক রহমান তিনি যে নতুন রাজনীতি বাংলাদেশে উপহার দেবেন বলে কমিট করেছেন, তিনি যে নতুন বাংলাদেশ উপহার দেবেন তার সূত্রপাতটা সম্ভবত তিনি এই মন্ত্রিসভা দিয়েই করলেন, যে মন্ত্রিসভাতে তিনি ভারসাম্য রক্ষা করেছেন। মানুষে বা জনসাধারণের মধ্যে যাদের সম্পর্কে তুমুল বিতর্ক আছে, অসূয়া আছে, আপত্তি আছে, এমন কাউকেই তিনি মন্ত্রিসভাতে স্থান দেননি। ছাত্র জীবনে বাম রাজনীতি করেছেন, রাজনীতিক হিসেবে সচেতন। যেমন আমি আওয়ামী লীগের একজন নেতার সঙ্গে কথা বলছিলাম, তার কথায় এটা একটা পলিটিক্যাল মন্ত্রিসভা। তিনি খুব ইতিবাচক অর্থেই কথাটা বললেন যে এখানে ব্যবসায়ী মানুষও আছেন, বেশ কয়েকজন আছেন যারা ব্যবসায়ী, কিন্তু তিনি বললেন যে তারা একই সঙ্গে পলিটিক্যাল পার্সন, অর্থাৎ তারা রাজনীতি বোঝেন। ফলে এইটা একটা গুরুত্বপূর্ণ বিষয় যে এই মন্ত্রিসভায়, তার কারণ রাজনীতির কে বাদ দিয়ে মন্ত্রিসভা হওয়া সেটা তো কখনোই কাঙ্ক্ষিত নয়। বিএনপি তার রাজনীতিকে কার্যকর করার চেষ্টা করবে। সবচেয়ে বড় খবর যেটা, বড় বিষয় যেটা, বড় আশার বিষয় হচ্ছে যে বাংলাদেশ শেখ হাসিনার সরকারের পতনের পর একেবারেই দেড় বছর না হলেও মানে 1.5 বছরের কাছাকাছি সময়ের মধ্যে নির্বাচিত সরকারের হাতে ক্ষমতা চলে গেল। মোহাম্মদ ইউনূস তিনি খুব স্মুথলি তার ক্ষমতা হস্তান্তর করে বিদায় নিয়েছেন। ফলে যে আশঙ্কাগুলি ছিল সেগুলি কোনোটাই কিন্তু বাস্তবে হয়নি। ফলে খুব স্মুথলি একটা ক্ষমতার যে হাত বদল হলো, এটাও কিন্তু একটা খুব গুরুত্বপূর্ণ, বাংলাদেশের মতো একটা দেশে যেখানে রাজনৈতিক অস্থিরতা, অসহিষ্ণুতা একটা বড় সমস্যা, সেখানে এটাও একটা বড় বিষয়। ফলে এখন দেখার যে আগামী দিনে বাংলাদেশ তারেক রহমানের নেতৃত্বে কোন দিকে এগোয়। আমরা আশা করি তারেক রহমান সত্যি সফল হবেন একটা নতুন বাংলাদেশ উপহার দিতে। বাংলাদেশের মানুষ তার সরকারের দ্বারা উপকৃত হবেন, এই শুভকামনা জানিয়ে শেষ করছি। নমস্কার, শুভরাত্রি, সকলে ভালো থাকবেন।